শুভ সকাল সবাইকে। আজকে আমাদের যে MGT 4209 সাবজেক্টটি রয়েছে ইন্টারন্যাশনাল মার্কেটিং অফ টেক্সটাইল এন্ড অ্যাপারেলস। তো সেই ইন্টারন্যাশনাল মার্কেটিং অফ টেক্সটাইল এন্ড অ্যাপারেলস এর আজকে আমরা এ পর্যায়ে যেটি জানবো সেটি হচ্ছে আরএমজি সেক্টর অফ বাংলাদেশ সম্পর্কে। আশা করি যেহেতু তোমরা সেমিস্টার অনেকগুলো ক্রস করে এসেছো এবং অনেকেই এবং প্রত্যেকেই আমাদের অবশ্যই জানা উচিত আরএমজি সেক্টর সম্পর্কে এবং আমরা প্রত্যেকেই জানি। তো তারপরেও আমি আরেকটু ওভারভিউ দেওয়ার জন্য চেষ্টা করছি। যারা জানি তারা তো জানি, আর যারা জানি না তারা জেনে নিব। চেষ্টা করব স্বল্প সময়ের মধ্যে শেষ করার জন্য, যেহেতু সময় একটু লস হয়ে গেছে আমাদের, তো চেষ্টা করছি। তো আরএমজি সেক্টর অফ বাংলাদেশ আমরা জানি সবচেয়ে আমাদের সর্ববৃহৎ সেক্টর। আচ্ছা, আমি এডমিট করে নেই। ওকে, সেটি হচ্ছে সর্ববৃহৎ সেক্টর অফ বাংলাদেশ। তো এই আরএমজি সেক্টর আসলে আমরা যদি হিস্টোরি বলি বা তখন থেকে প্রাগৈতিহাসিক যুগ বা প্রাচীন কাল থেকে শুরু করি, মানুষ যখন ফুল মানে কি পরতো, গাছের পাতা, তারপর বাঘের চামড়া, পশুর চামড়া ইত্যাদি বস্ত্র পরিধান করে মানুষ তার লজ্জা নিবারণ করতো। কিন্তু ক্রমান্বয়ে সেই যুগ থেকে প্রাচীন যুগ, প্রাগৈতিহাসিক যুগ, এই প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ আমরা পড়েছি, এগুলো থেকে উত্তরণের মাধ্যমে কিন্তু আজকের এই বর্তমান পর্যায়ে আমরা এসেছি। শুধুমাত্র আজকের এই বর্তমান পর্যায়ে আমরা কাপড় চোপড় পরি না, শুধুমাত্র কাপড় চোপড় ক্লোদিং আমাদের যে লজ্জা নিবারণ করবে সেজন্যই নয়, এখন কিন্তু কাপড় চোপড় এটা ছড়িয়ে গেছে চারিদিকেই। নানা প্রকার ভার্সেটাইল অ্যাপ্লিকেশনে কিন্তু আমাদের টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলো ছড়িয়ে পড়েছে। সেটি আমাদের অন্তর্বাস থেকে শুরু করে একবারে মঙ্গল গ্রহ পর্যন্ত কিন্তু ছড়িয়ে গেছে। এরোস্পেস টেক্সটাইল, মেডিকেল টেক্সটাইল, টেকনিক্যাল টেক্সটাইল, প্রচুর ফায়ার ফাইটিং ড্রেসেস, ওয়াটারপ্রুফ, তুমি যে ছাতা ব্যবহার করো সেটাও কিন্তু টেক্সটাইলের অবদান। ওকে, সো টেক্সটাইল বলতে আমরা আগে কি বুঝতাম? দেখো এখানে ছোট্ট করে সংজ্ঞা, যদিও দরকার নাই, তারপরেও একটুখানি চেষ্টা করেছি। বলা হচ্ছে টেক্সটাইল ইজ a flexible material made by creating interlocking network of yarn thread which are produced and spinning raw fiber and synthetic sources into a long and twisted linen. Textile are the formed by weaving, knitting. কি বলা হচ্ছে যে টেক্সটাইল ফাইবার সমূহ থেকে আমরা ইয়ার্ন তৈরি করে সেটাকে তারপর থ্রেড বা সারফেস তৈরি করছি বা টেক্সটাইল তৈরি করছি, অ্যাপারেল তৈরি করছি। তো ফেব্রিক তৈরি করছি, সেটি উইভিং এর মাধ্যমে হতে পারে, নিটিং এর মাধ্যমে হতে পারে, ক্রোচেটিং এর মাধ্যমে হতে পারে, টিচিং, ট্যাটিং, ফেল্টিং, নানা প্রকার। আমরা সাধারণত কয়েকটি বেসিক ধাপ জানি, সেটি হচ্ছে নিটিং, উইভিং এবং নন ওভেন, এছাড়াও ব্রেডেড রয়েছে ইত্যাদি। আমরা যদি বলি যে এই কাপড় কতদিন পুরনো বা কবে থেকে এই কাপড় বা মানব সভ্যতার কাপড়ের ইতিহাস শুরু, আসলে সেটা সঠিকভাবে বলা সম্ভব নয়। কারণ বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময়, আমরা এখনো দেখি বিভিন্ন সভ্যতায় বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায়, সেগুলোর কার্বন ডেটিং করে বা অ্যানালাইসিস করে দেখা যায় সেটা অনেক বছর আগের পুরনো, যেটা আমাদের এই সভ্যতাও হয়তো সম্ভব নয়। এরকমও অনেক জিনিস দেখা গেছে। সো কাপড় অ্যাকচুয়ালি কবে থেকে শুরু, কোন সভ্যতা থেকে শুরু, সেটা আসলেই বলা মুশকিল। তারপরে এখানে বলা হচ্ছে the Bantol Bural cloth, the oldest existing example of the warp ikat in South Asia and displayed at the National Museum of the Philippines. এই যে ক্লোথটি ব্যান্টন বুরাইল ক্লোথ, সেটি সাধারণত ওল্ডেস্ট ধরা হচ্ছে। এটি সাধারণত আমাদের যে ন্যাশনাল মিউজিয়াম অফ ফিলিপাইন সেখানে রয়েছে। দ্য ক্লোথ ওয়াজ নট লাইক মেড বাই নেটিভ এশিয়া পিপল, নট ওয়েস্ট রমব্লন, দ্য ফার্স্ট ক্লোথ worn at least 70,000 years ago and perhaps much earlier, and were probably made of animal skin and helped to protect early humans from the elements. At the some point, people learned to weave plant fiber into the textile and discovered the dyed flax fiber in Kiev and Republic of Georgia in 34,000 BC, and suggests that textile-like material we made early in the Holothelic era. আমরা প্রথমে কি ইউজ করতাম? গাছের পাতা, ছাল ইত্যাদি ইউজ করতাম, পশুর চামড়া। তো এই পশুর চামড়া থেকে তখন মানুষ এটা ধারণা করা হয় যে যেটা রিবন লাইক, কেটে 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 তারা রিবন লাইক করছে, সেটা দিয়ে উইভ করার চেষ্টা করছে। যখন এটা উইভ করার সফলতা পেয়েছে তখন তারা ফাইবার দিয়ে চেষ্টা করেছে, অর্থাৎ প্রাকৃতিক যে ফিলামেন্ট বা ফাইবার গুলি রয়েছে সেগুলো দিয়ে চেষ্টা করেছে। সেটা হচ্ছে 34,000 BC যে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লাক্স ফাইবার, আমরা একটা বাস্ট ফাইবার, সেটি সাধারণত শুরু হয়েছিল। তো মোটামুটি আমরা বলতে পারি যে বিশ্ব ইতিহাসের টেক্সটাইলের এরকমই। তো আমরা যদি টেক্সটাইল সেক্টর দেখে, এটা খুবই একটা সিম্পল চ্যাপ্টার, অনেকেরই, যেহেতু তোমরা নবম সেমিস্টারে সম্ভবত সবারই এই সম্পর্কে ধারণা আছে, ভেরি ইজি একটা চ্যাপ্টার। আমরা যদি বলি যে প্রাইমারি টেক্সটাইল সেক্টর কোনগুলি, সাধারণত আমরা দেখো
গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিন্তু একটু ভিন্ন জিনিস, কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র অ্যাপারেল গুলো ম্যানুফ্যাকচারিং করা হয়। তো আমরা যদি বলি যে প্রাইমারি টেক্সটাইল সেক্টরস গুলি কি কি, সেগুলো হচ্ছে যে ফাইবার, ইয়ার্ন, ফেব্রিক, এমব্রয়ডারি, ফিনিশিং, এগুলো আমাদের আমরা টেক্সটাইল সেক্টর বলি যে ইয়ার্ন থেকে, ফাইবার থেকে ইয়ার্ন তৈরি করবো। দিস ইজ ভেরি ফান্ডামেন্টাল অল অফ ইউ। সেখান থেকে ন্যাচারাল সিনথেটিক হতে পারে, ফাইবার থেকে ইয়ার্ন হবে, সেটা নানা প্রকার হতে পারে, ব্রস হতে পারে, টুইস্টেড, কালার্ড, মিলান্স, নানা হতে পারে। তারপর সেটা থেকে আমরা ফেব্রিক তৈরি করি, সাধারণত নিটিং, উইভিং, ইন্টারলেসিং, ব্রাইডেড, নন ওভেন। আমরা তো আজকাল প্রচুর পরিমাণে নন ওভেন ইউজ করে থাকি। তারপরে এমব্রয়ডারি, যেটা হ্যান্ডিক্রাফট বা ডিজাইন পারপাসে, ফিনিশিং, প্রিন্টিং, এই দিস সেক্টর গুলো সাধারণত প্রাইমারি টেক্সটাইল সেক্টর বলছে, অর্থাৎ যেগুলো অত্যাবশ্যকীয়। তারপরে যদি আমরা বলি যে সেকেন্ডারি, আমাদের টেক্সটাইল সেক্টর এর সেকেন্ডারি পর্যায়ে যদি আমরা বলি, সেগুলো হচ্ছে যেমন গার্মেন্টস, অ্যাক্সেসরিজ, মার্চেন্টাইজিং, কস্টিং, ডিসপ্যাচিং। আমরা কি করি, আমাদের প্রথমে তো ফাইবার লাগবে, তাই না? সেই ফাইবার বা এগুলো মেনটেন করেই কিন্তু আমরা তখন সুতা বানাবো, সুতা থেকে কাপড় বানাবো। তো কাপড় ডাইং টাইং করা হলে, ফিনিশিং হলেই কিনা তারপর সেগুলো থেকে আমরা গার্মেন্টস বানাবো। অ্যাক্সেসরিজ লাগবে, মার্চেন্টাইজিং ডিপার্টমেন্ট লাগবে, তো সেগুলো কস্টিং করতে হবে। যেহেতু আমরা জানি যে বাংলাদেশের সবচেয়ে বড় ইকোনমিক সেক্টর হচ্ছে এটি, এবং এখান থেকে সর্বসিংহভাগ আয় আসে আমাদের। এগুলো হচ্ছে সেকেন্ড সেক্টর। তো আমরা একটু চোখ বুলিয়ে নেই, যদিও আমরা টেক্সটাইল র মেটেরিয়াল আগে পড়েছিলাম, তারপরে একটু যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ট্রেড করছি, তো টপ কটন প্রডিউস কান্ট্রি আমরা একটু দেখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি চায়না, ইউনাইটেড স্টেট, ইন্ডিয়া, পাকিস্তান, ব্রাজিল, তুর্কি, গ্রিস, অস্ট্রেলিয়া, সিরিয়া, মালি, এগুলো সাধারণত কটন উৎপাদন করে থাকে। ম্যাক্সিমাম আমরা দেখতে পাচ্ছি চায়না, ইউনাইটেড স্টেট, এগুলো সবচেয়ে বেশি পরিমাণে। আমরা যখন কটন আমদানি করি, আমাদের দেশে দেখো আমরা মাঝে মাঝে শুনতে পাই যে ইন্ডিয়ারা দাম বাড়াচ্ছে, সুতার দাম বেড়ে গেল, তুলার দাম বেড়ে গেল, সুতার দাম বেড়ে গেল, তখন বাংলাদেশি যারা আছে ব্যবসায়ী তারা ধরা খাচ্ছে। বা এই যে এই ধরনের বিষয়টা, এটি কিন্তু প্রায়শই হয়ে থাকে। আমাদের যেহেতু বাংলাদেশে নিজস্ব আমরা তুলা উৎপাদন করতে পারি না, আমাদের বাইরের তুলার উপর ডিপেন্ড করতে হয়। বিশেষ করে চায়না থেকে, ইউনাইটেড স্টেট থেকে কিন্তু আমরা তুলা নিয়ে আসি, ইন্ডিয়া থেকে তুলা নিয়ে আসি। তো এ হচ্ছে মোটামুটি যারা সবচেয়ে বেশি পরিমাণে তুলা উৎপাদন করে থাকে, অর্থাৎ কটন উৎপাদন করে থাকে, নট দ্য আদার্স ফাইবার। কটন এক্সপোর্টার্স আমরা যদি বলি, যারা অন্য দেশে রপ্তানি করে, এরকম কান্ট্রিগুলি হচ্ছে ইউনাইটেড স্টেট, প্রায় 2.9 মিলিয়ন টন প্রায় প্রতি বছর রপ্তানি করে, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, ব্রাজিল, গ্রিস, মালি, ইজিপ্ট। আমরা জানি ইজিপ্ট বা ইজিপশিয়ান কটন সবচেয়ে ভালো, আমরা পড়েছিলাম না লং স্ট্যাপল, শর্ট স্ট্যাপল, মিডিয়াম স্ট্যাপল, মনে আছে কিনা টেক্সটাইল র মেটেরিয়াল ওয়ানে? ইজিপ্ট, তারপর বুর্কিনা ফাসো, জাম্বি, তাজিকিস্তান, এরা সাধারণত কটন এক্সপোর্ট করে থাকে অন্যান্য কান্ট্রিতে। আমি একটা ওভারভিউ দিচ্ছি যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ট্রেডে যাচ্ছি। দেন চপ কটন ইম্পোর্টার, তাহলে কারা নিয়ে আসে? চায়না নিয়ে আসে, তুর্কি নিয়ে আসে, চায়না নিজেও উৎপাদন করে, আবার ইম্পোর্টও করে। ইন্দোনেশিয়া, মেক্সিকো, থাইল্যান্ড, পাকিস্তান, রাশিয়া, সাউথ কোরিয়া, ইটালি, ইন্ডিয়া, আমরাও তো করি। বাংলাদেশ তো বেশি করে, যে সমস্ত কান্ট্রিতে উৎপাদন হয় তার বেশি করে। বাংলাদেশের তো কটন স্ট্যাপল লাইন ছোট ছোট, বা বাংলাদেশের যে কটন বোর্ড, তাঁত বোর্ড রয়েছে, তারা কতখানি ডেভেলপ করতে পেরেছে, বা এই দেশের আবহাওয়া, সেটাও কিন্তু একটা বিষয়। আমাদের যদি টোটাল অ্যাটমোস্ট মোটামুটি ভাবে, এটা বলবো না যে এটা অ্যাকচুয়ালি, আমাদের ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং মিল প্রায় 424টা, ফেব্রিক প্রায় 721টা, ডাইং ফিনিশিং 233টা, বিজিএমই এর লিস্টেড রয়েছে প্রায়, মানে সর্বোচ্চ মিলিয়ে যদি বলি 4620টা। হ্যাঁ, বিটিএমসি কয়েকটা রান করে, সেগুলো 22টা। বিকেএমই লিস্টেড যেটা রয়েছে বাংলাদেশ নিউট্রিয়ার ম্যানুফ্যাকচারিং, যেটা যাদের সংস্থা, সেটির প্রায় 2999টা। আমরা এটা প্যান্ডামিকের আগে ছিল এটি ডাটা, বলবো না এটা মানে একেবারে কারেক্ট। তো মোটামুটি আমরা ধারণা নিতে পারি যে এই পরিমাণ টেক্সটাইল মিল রয়েছে আমাদের ফ্যাক্টরিতে আমাদের বাংলাদেশে। তো যেগুলোর অনেকগুলো ছোট ছোট ক্ষুদ্র যেগুলো ছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে। যারা বিশেষ করে যে সমস্ত ছোট ফ্যাক্টরি যারা সাবকন্ট্রাক্টের উপর ডিপেন্ড ছিল, তারা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো কন্ট্রিবিউশন অফ টেক্সটাইল সেক্টর যদি বলি, আমরা এক কথায় চোখ বন্ধ করে বলতে পারি যে কন্ট্রিবিউশন বাংলাদেশের ইকোনমিতে, জিডিপিতে টেক্সটাইল সেক্টরের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি। আমরা ছোটকাল থেকে পড়ে আসতেছি এবং আমরা গর্বিত যে আমরা এই সেক্টরের সাথে জড়িত। বলা হচ্ছে যে 40% ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু এডিশন কামস ফ্রম টেক্সটাইল, প্রোভাইড 5.5 মিলিয়ন জবস, হুইচ ইজ 80% আর ওমেন। আমাদের যে জনসংখ্যার বিশাল একটা পোর্শন, সেখানে কিন্তু জব দিচ্ছে, বা এই যে অপরচুনিটি ব্যবস্থা করে দিয়েছে কিন্তু এই সেক্টর। মনে করে এরকম যদি আরেকটা সেক্টর ক্রিয়েট করে বাংলাদেশে, তাহলে সেখানেও কিন্তু মানুষজন এঙ্গেজ হতে পারবে। আমাদের যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এই জন্য কিন্তু আরো এরকম 2-4টা সেক্টরের দরকার, বা এই সেক্টরটার আরো এক্সপান্ড করা দরকার। অ্যারাউন্ড 80% এক্সপোর্ট আর্নিং কামস ফ্রম টেক্সটাইল এন্ড টেক্সটাইল রিলেটেড প্রোডাক্ট,
The value addition in oven RMG now is around 40% and knit RMG is 80%. এটা একটু হেরফের হতে পারে। Around 40% of the total demand oven fabrics are export oriented RMG is supplied by the local weaving mills. 90% domestic fabric, 100% yarn requirements of knit garments are primary textile sector. আমরা আমাদের দেশে যে সমস্ত রয়েছে স্পিনিং মিল তারা সাধারণত মোটামুটি ভাবে সুতার দাম কম থাকলে এটা করতে পারে। Provided 0.2 million jobs in waste recycle industry related RMG. তো এই যে ওয়েস্ট আমরা দেখি না যে ঝুট ব্যবসায়ী, তারপর এই ওয়েস্ট ম্যানেজমেন্টের সাথে কিন্তু অনেক লোক জড়িত। তোমরা যেমন তোমাদের ফ্যাক্টরি থেকে যে সমস্ত কাপড় চোপড় বিক্রি করে দাও যেগুলো নষ্ট হয়ে যায় বা রিকোয়ারমেন্টস মিলে না, সেগুলো নিয়েও কিন্তু অনেক গড়ে উঠেছে। ওই যে রাস্তার পাশ থেকে আমরা কিনে নিই, এগুলো কোথা থেকে পাই? Provided 0.2 million jobs in waste recycle. Contribution 30% GDP in expected 15%. আমরা আশা করি যদি প্যান্ডামিক না থাকতো বা আমাদের যদি এই যে ফ্রি ট্রেড সুবিধা এগুলো থাকতো তাহলে আমরা করে ফেলতে পারতাম। বলা হচ্ছে যে গ্রান্টেড হিউজ ফাইন্যান্সিয়াল বেসড ব্যাংকিং, ইন্স্যুরেন্স, শিপিং, ট্রান্সপোর্ট, হোটেল। দেখো একটা সেক্টর তো শুধুমাত্র একটা সেক্টর, এই সেক্টরের লোকজনকেই ডেভেলপ করছে না, সাথে কিন্তু এই যে লেনদেন হচ্ছে তারা ব্যাংকিং, ইন্স্যুরেন্স, শিপিং, ট্রান্সপোর্ট হচ্ছে, হোটেল মানুষজন গিয়ে থাকছে, এই যে বিপুল পরিমাণ তারা কসমেটিক্স ইউজ করছে, টয়লেটারি, নানা প্রকার। অর্থাৎ এই যে সেক্টরটা, এই যে হিউজ অ্যামাউন্ট অফ পিপল কিন্তু এই সেক্টরের উপর সাথে জড়িত, তারা কি শুধু কাপড় নিয়ে থাকে? তারা তো ভাত খায় নাকি? তারা তো বেঁচে থাকে। তাহলে বেঁচে থাকতে গেলে তাদের তো অন্য কিছু দরকার হবে, তারা কিন্তু সেটা স্বাচ্ছন্দ্যে করতে পারতেছে ফর দিস টেক্সটাইলের জন্য। তাহলে শুধুমাত্র এই সেক্টর কতভাবে কতগুলোকে টিকিয়ে রেখেছে, কত মিল ফ্যাক্টরি, সেখানে কত মেশিন, এসি থেকে শুরু করে এসি মেরামতের জন্য লোকজন, মেইনটেনেন্স ডিপার্টমেন্ট তাদের জন্য লোকজন আছে না, সবকিছু। ওকে, তো আমরা যদি একটু দেখি, এটা মোটামুটি 2015 পর্যন্ত দেওয়া। আমরা 2021 কথা যদি বলি, এখন পর্যন্ত আমরা রয়েছি। আমরা বিশ্বজুড়ে প্যান্ডামিকের জন্য একটু ডাউনওয়ার্ড ছিলাম, এখন আশা করি একটু উপরের দিকে উঠতেছি। তোমরা যারা কাজ করো রিলেটেড নিউ বেটার দ্যান মি যে আমরা কতখানি উপরের দিকে উঠছি, আশা করি আমরা আরো উঠবো। আমরা এখন কিন্তু দেখো প্যান্ডামিকের আগে আমাদের অবস্থাটা খুবই খারাপ ছিল, এখন কিছু অর্ডার আসছে এবং সেই সাথে আমাদের একটা কনসার্ন ছিল যে আমাদের সেক্টরে এবার কিন্তু নতুন করে যুক্ত হয়েছে মেডিকেল টেক্সটাইল বা মেডিকেল টেক্সটাইল পিপিই, এগুলো বানানো সম্পর্কে বা এগুলো সম্পর্কে কিন্তু আমরা আগে জানতাম না। মাস্ক, অ্যান্টিমাইক্রোবিয়াল ফিনিশ, এগুলো কিন্তু নতুন করে যুক্ত হয়েছে। সো টেক্সটাইল সেক্টরে যদি এরকম ভাবে আরো নতুন নতুন দিকগুলো আমরা এক্সপান্ড করতে পারি, it will contribute more in our RMG sector and also in our national economy. হিস্টোরি অফ আরএমজি সেক্টর যদি বাংলাদেশের ক্ষেত্রে বলি, সেই ক্ষেত্রে আমরা জানি যে রিয়াজ গার্মেন্টস এবং দেশ গার্মেন্টস দুইজন প্রতীক্ষিত ছিলেন আমাদের বাংলাদেশে। যে the foundation of the textile sector first established in the 16th decade and the 19th century. For the first time the industry exported shirts. আমরা প্রথম রপ্তানি করেছিলাম 10,000 পিস টু ইউরোপ in market in 1965 to 66, which are produced from the Karachi. In latter, এটা যখন পাকিস্তান পূর্ব ছিল, in latter 9 exporting industries available in 77 থেকে 78, and এটা তো যুদ্ধের পরে, and there are 3 largest industry at that time after 71. সেটা ছিল যেমন প্রথমে উল্লেখযোগ্য ভাবে বলবো রিয়াজ গার্মেন্টস, জুয়েল গার্মেন্টস, পেরিস গার্মেন্টস, এখানে দেশ গার্মেন্টস তো থাকবে, দেশ গার্মেন্টস ছিল। রিয়াজ গার্মেন্টস দ্য মোস্ট ফেমাস ওল্ডেস্ট ইন্ডাস্ট্রি এট দ্যাট টাইম, তারা শার্ট রপ্তানি করেছিল সর্বপ্রথম 10,000 পিস, এবং আমাদের যে যারা নভোচারী ছিল তাদের পর্যন্ত গিয়েছিল ইউরি গ্যাগেরিন, আমরা নাম শুনে থাকবো, তাদের কিন্তু এই রিয়াজ গার্মেন্টস তাদেরকে পাঠিয়েছিল, সেখান পর্যন্ত পৌঁছে গেছিল। ইন দ্য আর্লিয়ার স্টেজ রিয়াজ গার্মেন্টস অফ মোহাম্মদ রিয়াজউদ্দিন started its business with some tailoring shop in the name of Riyaz Store. Later the name turned into Riyaz Garments from Riyaz Store in 1973. From 1978 the company started exporting products in the exporting by 1 million pieces of shirt in South Korea and company name Olanda Desh Garments, মানে তখন নাম ছিল ওলান্ডা হিসেবে, and Desh Garments in another pioneer sector 1979 Desh Garments started. তো সাধারণত রিয়াজের পরে দেশ গার্মেন্টস শুরু করে and Korean company Daewoo সাথে। at the same time several garments industry আমাদের দেশে শুরু করে এবং তখন থেকে আসলে উৎপত্তি। তো প্রতিকৃত হিসেবে যদি আমরা চিনি তো আমাদের দেশ গার্মেন্টস এবং রিয়াজ গার্মেন্টস, তো রিয়াজ গার্মেন্টস খুবই পুরনো আফটার স্বাধীন বাংলাদেশে। তো কি ফ্যাক্টর, তো এখন তো কত গার্মেন্টস রয়েছে আমরা জানি, এদিক সেদিক সবখানে গড়ে উঠতেছে। তো কি ফ্যাক্টর, কেন এই বাংলাদেশে আসলে আরএমজি সেক্টরটা কেন এতটা
ডেভেলপড অন্যগুলো সেক্টরের থেকে, বা এর পিছনে কারণটা কি? যে আমাদের তো আরো অনেকগুলো সেক্টর ছিল। আমাদের দেশ কিন্তু কৃষি প্রধান দেশ, আমরা জানি। তাহলে কৃষিতে ভাস্ট রেগুলেশনটা না হয়ে এটা তো হলো কেন? এর পিছনে কারণগুলি যদি আমরা বলি, সেটি হচ্ছে যে প্রথমে আমরা বলবো যে ফার্স্ট লেবার ফোর্স, স্কিলড হিউম্যান রিসোর্স, টেকনোলজিক্যাল আপগ্রেডস, গভর্নমেন্ট সাপোর্ট। আমাদের তো প্রচুর লেবার এন্ড স্কিল হিউম্যান রিসোর্সেস রয়েছে, টেকনোলজিক্যাল আপডেটস হচ্ছে, গভর্নমেন্ট সাপোর্ট ফর টেক্সটাইল এন্ড ক্লোদিং। দেখো অন্যান্য কান্ট্রিতে কিন্তু পরিবেশ একটা ইস্যু রয়েছে, এই ইস্যু বা আমেরিকা, আমরা জানি যে লন্ডন এটা কিন্তু প্রথম নীল তাঁত শুরু করেছিল ব্রিটিশ। এরা তো আমাদের কাছ থেকে নীল নিয়ে যেত ইত্যাদি কাপড়ে রং করার জন্য, তখন থেকে কিন্তু এরা শুরু করেছিল। কিন্তু তখন তারা বন্ধ করে দিয়ে এটা আমাদের ভারতীয় উপমহাদেশে চলে আসলো। কারণ কি? এই যে ভাস্ট লেবার ফোর্স, গভর্নমেন্ট সাপোর্ট, স্পেশাল ইকোনমিক এক্সপোর্ট প্রসেসিং জোন, ক্রিয়েশন অফ টেক্সটাইল ক্লোদিং ভিলেজেস, যে ইপিজেড যেগুলো, যে ইনসেন্টিভ ফর লোকাল ইনপুটস, এটাকে ভর্তুকি বলে না, ডিউটি রিডাকশন এন্ড ইনকাম ট্যাক্স রিডাকশন। অর্থাৎ একটা সেক্টরকে যখন সরকার এটাকে মদত দিবে বা গড়ে ওঠার জন্য হেল্প করলে সেই সেক্টরটা গড়ে ওঠে। তো নানা কারণে প্রকৃতি, পরিবেশ, লেবার, হিউম্যান স্কিল সবকিছুর উপর বেস করে সাধারণত একটা সেক্টর গড়ে ওঠে। তো এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিটা ওই যে আমরা বললাম রিয়াজ গার্মেন্টস কয়েকটা মেশিন নিয়ে শুরু করেছিল ঢাকার উর্দু রোডে, সেই তখনকার ছবি, মেবি তখনকার ছবি, কারণ নেটে সার্চ করে আমি এটাই পেয়েছি। এক্স্যাক্টলি ছবির সত্যতা যাচাই করতে পারবো না। পাশে যেটা রয়েছে সেটি দেশ গার্মেন্টস এর ছবি বলা হচ্ছে, যারা আমাদের অন্যতম প্রতিকৃত। প্রেজেন্ট স্ট্যাটাস অর আরএমজি সেক্টর আমরা যদি বলি, প্রেজেন্ট স্ট্যাটাসটা কি আমরা সবাই জানি, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা আমি শেষ করছি সংক্ষেপে। তো এটা খুবই সহজ একটা চ্যাপ্টার, সবাই আশা করি পড়তে পারবা। যে ওয়ার্ল্ড এক্সপোর্ট আমরা 4.5% গ্লোবাল গার্মেন্টস এক্সপোর্ট করে থাকি, 70% শিফট। তো এটার সাথে দেখো যে বলা আছে টোটাল আর্নিং অফ দ্য সেক্টর $10.51 বিলিয়ন কাম ফ্রম ইউরোপ, মানে ডিটেলস বলা হচ্ছে প্রেজেন্ট স্ট্যাটাস আরএমজি সেক্টর। এখন প্রবলেমস নিয়ে একটু আলোচনা করব। আমাদের প্রবলেমস গুলি যেটি হচ্ছে যে প্রাইস কম্পিটিশনে প্রেজেন্ট অবস্থা আমরা সবাই জানি, সেটা আলোচনা করছি না। প্রবলেম গুলি হচ্ছে যে প্রাইস কম্পিটিশন, কারণ আমরা শুনেছি অলরেডি ভিয়েতনাম তারা কিন্তু এগিয়ে যাচ্ছে আমাদের দিক থেকে। তো এই যে বায়ার যখন তোমার কাছ থেকে কম প্রাইসে পাবে তখন কিন্তু সে তোমার কাছেই নিবে, সে কিন্তু ভিয়েতনামের দিকে যাবে না। সো এই প্রাইস কম্পিটিশন একটা প্রবলেমে আমরা পড়ে গেছি, যে ফর লো অ্যান্ড অর্ডার সিচুয়েশনে কারণ ইনএডিকুয়েট সাপ্লাই অফ গ্যাস এন্ড পাওয়ার, এটা তো রয়েছেই। এবং সেই সাথে আমাদের ইনফ্রাস্ট্রাকচার গুলো কিন্তু পরিকল্পিত নয়, তাহলে কিন্তু রানা প্লাজার মতো ঘটনা ঘটতো না। কনসার্ন গ্রোথ অফ জিএমএ, পোর ম্যানেজমেন্ট, এটিও একটা কারণ। ওয়ার্কার স্কিল এন্ড ফিনান্সিং, আমাদের ওয়ার্কারদের কিন্তু সেভাবে কোনো, বা আমরা নতুন যারাই যাই তাদেরকে কিন্তু সেভাবে কোনো ট্রেনিং করানো হয় না, সরাসরি কাজে লাগিয়ে দাও। সো এটা কিন্তু ট্রেনিং করে হয়। এবং লিড টাইম, সেটি আরো একটি বড় বিষয়। আমরা দেখলাম ওই যে সুয়েজ খাল আটকে গেল, কি পরিমাণ মানুষের হ্যাসেল। তো আমাদের দেশ থেকে যে কাপড় চোপড় নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে লিড টাইম, বা আমরা একটা অর্ডার আমাকে ফরেন বায়ার দিলে সেটা করে দিতে যে লিড টাইম, সেটা আমাদের একটু বেশি, এটি আমাদেরকে কমাতে হবে। এই ধরনের কিছু প্রতিবন্ধকতা রয়েছে আমাদের টেক্সটাইল সেক্টরে, যেগুলো আমাদের এছাড়াও লোকাল পলিটিক্যাল ইনস্টেবিলিটি তো রয়েছেই, কখন কি হয়। এখন যদিও পলিটিক্যাল সিচুয়েশনটা ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে আমরা দেখি যে রাস্তাঘাটে নানা রকম, তখন কিন্তু বিদেশি বায়াররা আসলে ভয় পায় আসতে। করাপশন রয়েছে, প্রোডাক্টিভিটি গ্যাপ রয়েছে। আমাদের প্রোডাক্টিভিটি, আই অফিসাররা যারা কাজ করি তারা জানে আমাদের প্রোডাক্টিভিটি লেভেল কত, বিলো 50, এফিসিয়েন্সি পার্সেন্টেজ, প্রোডাক্টিভিটি গ্যাপ প্রচুর পরিমাণে। সো এটা যদি আমরা ইনক্রিজ করতে পারি, হোপ উইল এবল টু ব্যাক আপ দিস। তো এই প্রবলেম তো ছিলই, সাথে আমাদের যখন প্যান্ডামিক হলো তখন কিন্তু আরো কিছু প্রবলেম যুক্ত হলো। সেটা হচ্ছে যে স্লো ডাউন ইন এক্সপোর্ট, আমাদের অর্ডারের মান কমে গেল। এবং অক্টোবর ডিসেম্বরে আমরা গত বছর স্মরণ করি, আমরা কিন্তু প্রচন্ড রকম প্রবলেমে পড়ে গিয়েছিলাম, এবং ইভেন আমাদের টেক্সটাইল মিলগুলো পর্যন্ত কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, তোমরাও কিন্তু জানো। চেঞ্জিং বায়ার বাইং বিহেভিয়ার এন্ড ইউটিলাইজেশন ক্যাপাসিটি। তো আমরা জানি যে এইচএনএম যারা অনেকেই তাদের কর্মী ছাঁটাই করেছে, নানা প্রকার সবগুলো বন্ধ করে দিয়েছে ইত্যাদি ভাবে। সো এই যে বায়ার তার বিহেভিয়ার চেঞ্জ করেছে, যারা কতগুলো সব বন্ধ করে দিয়েছে, এই যে চেঞ্জিং বিহেভিয়ার, কারণ কি? কারণ মানুষজন তখন কিনে নাই। তো যাই হোক, উপরওয়ালার অশেষ কৃপে আশা করি এখন অবস্থার উন্নতি হচ্ছে। আনপ্রেসিডেন্ট ডিক্লাইন প্রাইস, তো প্রাইসের তো দাম কমে যাবে যখন বাজারে চাহিদা থাকবে না, তখন তো প্রাইস কমবেই। অর্থনীতির ভাষায় যদি আমরা বলি সেটি থাকছে, তো যখন নাই তখন কম্পিটিটররা কাকে দিব? কিন্তু আমাদের তো উৎপাদন করতে হচ্ছে, বা আমরা উৎপাদন করছি, কারণ আমাদের শ্রমিকদের মজুরি দিতে গেলে উৎপাদন করতে হবে। আমরা কি শ্রমিকদের দিয়ে অন্য কিছু করাবো? সেটাও তো আমাদের পক্ষে সম্ভব না। ফলে আমাদের কম প্রাইসে স্বল্প মূল্যে
আমাদের কিন্তু ছেড়ে দিতে হচ্ছে। রাকিব, ফিনান্সিয়াল ভালনারেবিলিটি এন্ড সাপোর্ট নিডেড টু দ্য কনস্ট্রাকশন দ্য ইন্ডাস্ট্রি। আমরা শেষ করব উইথিন 2 মিনিটের ভিতরে, যেহেতু তোমাদের আর্টি ক্লাস রয়েছে। ফিনান্সিয়াল ভালনারেবিলিটি এন্ড সাপোর্ট নিডেড টু দ্য রিকনস্ট্রাক্ট দ্য ইন্ডাস্ট্রি। তো ফিনান্সিয়াল যে ভালনারেবিলিটি, একটা অস্থিতিশীল অবস্থা, সেটি কিন্তু পুরো ইকোনমি, প্রায় বিশ্বের ইকোনমিকে কিন্তু এই কোভিড প্যান্ডামিক নাড়িয়ে দিয়েছিল, এবং এখনো কিন্তু তার ফলাফল আমরা সাফার করছি। তো এটির যে একটা খারাপ প্রভাব, সেটি কিন্তু এখন রয়েছে। আমাদের অনেকেরই অবস্থা এরকম যে আমাদের জমানো কোনো টাকা নেই, বা জমানো যে টাকাটা ছিল সেটা হয়তো খরচ করে ফেলেছি। তো ব্যক্তি বিশেষ বা প্রতিষ্ঠান বিশেষও কিন্তু একই রকম আমরা বলতে পারি। ভালনারেবিলিটি ইন দ্য ট্রেডিং সিস্টেম, কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট। তোমরা জানো অনেক বায়ার তাদের কন্ট্রাক্ট ভঙ্গ করেছে, এগ্রিমেন্ট ভঙ্গ করেছে প্যান্ডামিক সিচুয়েশনে, যে তাদের বায়ার শ্রম আর নিচ্ছে না। মেইনটেনিং হেলথ এন্ড হাইজেনিক ওয়ার্কপ্লেস, এটিও আরেকটি প্রবলেম। বিশেষ করে প্যান্ডামিকের পরে আসলে স্বাস্থ্যবিধি মেনটেন করে কাজ করাটা খুবই ডিফিকাল্ট, যেটি আমাদের উপর মরার উপর খরার ঘায়ের মতো হয়ে গেছে। যে আসলে এমনিতেই তো আমাদের ওয়ার্ডার বা আমরা কাজ করতে পারছি না, তার উপর যদি স্বাস্থ্যবিধির বিষয়টা যখন চলে আসতেছে, তখন তো জীবনও তো আগে। সো এটিও কিন্তু আরেকটি এক্সট্রা পেইন যুক্ত করেছে বা এক্সট্রা খরচ যুক্ত করেছে। কোন ইন্ডাস্ট্রিতে দেখলাম যে একটা টেবিলের সাথে একটা টেবিলের প্লাস্টিক বা গ্লাস দিয়ে কিন্তু আলাদা করে দিয়েছে। ভালো, মানুষ চেষ্টা করেছে ঢুকার আগে স্বাস্থ্যবিধি মেনটেন করে ঢুকা। এবং আরো একটি বিস্ফোরা হয়ে উঠছে, বিস্ফোরা বলবো কারণ আমাদের দেশে যেহেতু আমাদের মোস্ট অফ দ্য পিপল আর এখন সেভাবে টেকনোলজিক্যালি এক্সপার্ট না। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যদি আমরা বলি, যার ফলে কিন্তু আমাদের যে অনেকগুলো কাজ রয়েছে সেগুলো রোবট বা মেশিন করে ফেলতে পারে, বা যার ফলে কিন্তু আমাদের যে হিউজ লেবার ফোর্স রয়েছে সেটির কিন্তু একটি সংখ্যা দেখা দিবে, যে এটা যদি বাই মেশিন করে ফেলা হয়। সো সেজন্য আমাদের টেকনোলজিক্যালি শার্প হতে হবে প্রত্যেকেই। এটাও কিন্তু আরেকটা বিষয় বা আরেকটা কনসার্নের বিষয়, এটাও যুক্ত হচ্ছে। এরপর মার্কেট অ্যাক্সেস ইন পোস্ট এলএসডি এরিয়া, ডাইভার্সিফিকেশন, যে প্রোডাক্টের যে আমাদের ডাইভার্সিফিকেশন সেটিও কিন্তু দরকার। আমরা শুধুমাত্র বাইরে থেকে কাপড় কিনে নিয়ে আসবো আর শার্ট বানিয়ে পাঠাই দিব, তাহলে তো হচ্ছে না। সো আমাদের একটা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন দরকার। যেমন এবার আমরা পিপি বানাচ্ছি, টেকনিক্যাল টেক্সটাইলের কিছু জিনিসপত্র বানাচ্ছি নতুন করে ভাবছি, দিস ইজ গুড। তো আমাদের রুবানা হককে তো আমরা সবাই চিনি, প্রেসিডেন্ট বিজিএমই। তো তার থেকে আমি নেওয়া এই আর্টিকেলটুকু, যে উনি যে প্যান্ডামিকের সময় যে থ্রেটটুকু আলোচনা করছেন, সলিউশন কি, সলিউশন দিয়ে শেষ করব। সলিউশন হচ্ছে যে স্টেক হোল্ডাররা রয়েছে, ব্র্যান্ডিং, কমপ্লায়েন্স, সরকার, সবাই মিলে এটাকে এগিয়ে আসতে হবে, নাহলে সম্ভব না। স্পেশাল জোন টোন ইত্যাদি করতে হবে। অলরেডি সরকার বিভিন্ন প্রকার এক্সপোর্ট ওরিয়েন্টেড জোনের অনুমোদন দিয়েছে, তোমরা জানো। ওকে, তো এই ছিল সলিউশন। তো সবাইকে ধন্যবাদ। তোমরা আজকের স্লাইডটি দ্রুত পড়া হলো বা দ্রুত শেষ করতে হচ্ছে, একটু সবাই দেখে নিবে। স্লাইডটি খুবই সহজ একটা স্লাইড, সহজ একটি লেকচার, আশা করি প্রবলেম হবে না। আজকে আমরা এখানে শেষ করব, যেহেতু তোমাদের আরেকটি ক্লাস রয়েছে। সবাই ভালো থাকবে। চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স শিট দিয়ে দিয়েছি, সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিবে।